নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, যুদ্ধ তাহলে শুরু, কি করবেন? সেই ছোট্টবেলার গল্প, বনের মধ্যে এক ভয়ঙ্কর বিরাট ক্ষুধার্ত বাঘের সঙ্গে আপনার দেখা, কি করবে? একমাত্র উত্তর হলো, ভাই আমার তো কিছুই করার থাকবে না, যা করার তখন ওই বাঘই করবে। একেবারে সত্যি কথা। কিন্তু আপনি যদি একা নিরস্ত্র ওই জঙ্গলের মধ্যে দিয়ে না যেতেন, সেটা তো একটা বিকল্প পথ খোলা ছিল। কিন্তু এক্ষেত্রে মানে যুদ্ধের ক্ষেত্রে সেই পথ খোলা নেই, কারণ এক অবশ্যম্ভাবী যুদ্ধ এসেছে আমাদের দুয়ারে, আমরা আনিনি, আমাদের ওপরে এসে পড়েছে। এখন যা করার যুদ্ধই করবে। সাইরেনের ভো বাজলে আপনি লুকোতেই পারেন, কিন্তু সেখানে বিষাক্ত গ্যাস বা ন্যাপাম বোমার আগুন বা পারমাণবিক বিকিরণ পৌঁছবে না, তার গ্যারান্টি আপনাকে কে দেবে? অতএব ওই মহড়াদিন সাইরেন বাজুক, যাই করুন, যুদ্ধ যা করার তাই করবে। আপনি একটু সতর্ক থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকুন। আমরা আমাদের পরিচিত বন্ধু বান্ধবদের নিয়ে এই কামনাটাই করব। একজন জাতীয়তাবাদী এই যুদ্ধের প্রাথমিক খবরে তার নিজের দেশের সামরিক বাহিনীর দাবিতে আন্দোলিত হবে। আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি ইমিডিয়েট রিয়াকশন, নে ভাই এবার ঠেলা চামলা, এবার ঘর মে ঘুসকর মারে হ্যাঁ মোদিজি, 150 জন জঙ্গি মারা গেছে। আচ্ছা, সেদিন 26 জন ভারতীয় খুনের পরে আমার দেশের সেনাবাহিনী, তারপরেই দেশের বিশাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক নেমে পড়ল। 26 জন খুন হলেন, সঙ্গে সঙ্গে আমাদের দেশের সেনাবাহিনী, সেনার ইন্টেলিজেন্স সব নেমে পড়ল। এবং সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো, জঙ্গিরা কে কোথায় থাকে, কাদের কোথায় বসবাস, 12 দিনের মধ্যে চিহ্নিত হয়ে গেল। কিভাবে আক্রমণ করবে সেটাও ঠিক করা হয়ে গেল, এবং আক্রমণ হলো। 9টা জঙ্গি ঘাঁটি নাকি গুড়িয়ে গেছে, এমনকি কিছু উগ্রপন্থীদের ছবিও ঘুরছে এই সমাজ মাধ্যমে, যাদের এই হাই প্রিসিশন অ্যাটাকে মেরে ফেলা হলো। আমার প্রশ্ন হলো, এটা আগে কেন করা হলো না? মানে ধরুন, পাকিস্তান তো এই প্রথম হামলা চালালো না, তারা উরি পুলওয়ামার আগেও আমাদের সংসদ ভবন, আমাদের বাণিজ্য শহর মুম্বাইতে হানাদারি চালিয়েছে। কেন তখনই ওয়ান্স অ্যান্ড ফর অল সেই সমস্ত উগ্রপন্থী ডেরাগুলোকে গুড়িয়ে দেওয়া হলো না? আমাদের তো বলা হয়েছিল বালাকোট স্ট্রাইকের সময়, গুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। তার মানে শেষ করে দেওয়া যায়নি, তার মানে তারা আবার গজায়, তার মানে তারা রক্তবীজের দল, তার মানে এই স্ট্রাইক বা যুদ্ধতে সমস্যার সমাধান নেই। বারবার যুদ্ধ যদি একই কারণে হয়, বারবার হামলা হানাদারি যদি একই কারণে হয়, তাহলে বুঝতে হবে যে হামলা বা হানাদারিতে এই ব্যাপারটা মিটবে না। সব জামানাতেই এই ঘটনা ঘটেছে, সব জামানা, বিজেপি জামানাতে একটু বেশি ঘটেছে। এতটাই হাই ইন্টেল আমাদের আছে, তারা 12 দিনে জেনে ফেললো কোথায় কোথায় জঙ্গিদের শিবির আছে। হ্যাঁ, আমি বিশ্বাস করছি মশায়েরা, আমি বিশ্বাস করছি যে ওনারা ঠিকই জেনেছেন, ওনারা ঠিক জায়গাতে হানা দিয়েছেন। কিন্তু সেই হানাটা আজ কেন, 3 মাস আগে নয় কেন? তার জন্য প্রতিবার 26 জন, 28 জন, 40 জন জওয়ান কিংবা সাধারণ মানুষের মৃত্যু হতে হবে কেন? এবং আর একটা প্রশ্ন হলো, এটাই কি শেষ হানাদারি? এরপরে কি আর হানা হবে না? কি বলছেন? এই সময়ে কেন প্রশ্ন করছি সেটাও একটা কথা। রাজ্যের দেশের টিভি চ্যানেলের এডিটর, অ্যাঙ্কার এবং অ্যাঙ্কারনিরা জানিয়ে দিয়েছেন শাট আপ, এখন কোনো প্রশ্ন তোলা যাবে না। আমার সতীর্থ বন্ধু প্রসূন আচার্য আক্রমণের খবর দিয়ে বলেছেন এই অপারেশনের নাম অপারেশন সিঁদুর কেন? ব্যাস, শাট আপ, কোনো প্রশ্ন নয়, এখন যুদ্ধ চলছে, আর কোনো প্রশ্ন নয়। সেই করোনার দিনগুলোতে বলা হয়েছিল এক ন্যাশনাল ডিজাস্টার, আপনারা এই সময় সরকারকে বিব্রত করতে পারেন না, সরকার যা করছে অনেক ভেবে করছে। এখন নো প্রশ্ন,
উট কাটা বেছে খায় কিনা তা জানার সময় এখন নয়। লালমোহন বাবু হয়ে থাকুন, এখন ডাক্তার হাজরাদের ধরো আর মারোর সময়, এখন যুদ্ধের সময়। অতএব কোনো প্রশ্ন নয়। এমনিতেই আমরা নকড়া ছকড়া মানুষ, মুখ্যমন্ত্রী তো দূরস্থান, মুখ্যমন্ত্রী বেয়ারাও আমাদের ডাকে না। আপনাদের তেনারা ডাকেন, তেনাদের সব্বার সঙ্গেই আপনাদের দহরম মহরম। অতএব আপনারা যখন বলছেন কোনো প্রশ্ন নয়, তখন বুঝেই নিয়েছি এটা তাদের জবানি। আপনারা তো হিজ আর হার মাস্টার্স বয়েজ। কিন্তু আমাদের মনে আছে বই কি, যে করোনার সময়ই আমরা যখন কোনো প্রশ্ন করিনি, সেই সময় এক লপ্তে আদানির আম্বানির সম্পদ বেড়েছিল 4 কি 5 গুণ। হ্যাঁ, আমরা প্রশ্ন করিনি, ওদেরকে লুটমার চলছিল। তাই স্যার ঠিক করেছি, অজীর্ণ আমাশা রোগ শীর্ণ দীর্ণ এই শরীর নিয়ে আমরা কিছু প্রশ্ন করবই, করেই যাব। হ্যাঁ, কেন সিঁদুর, কেন? সেই কবে সিঁদুর দিও না মুছে ভৈরব গঙ্গোপাধ্যায়ের যাত্রাপালা দেখেছি, বা রাজেশ খান্নাকে দেখেছি ঘাড় ঝুঁকিয়ে ডায়লগ দিতে, এক চুটকি সিঁদুর কি কিমত তুম কিয়া জানো রমেশ বাবু। এছাড়া নিরূপা রায়ের মাথায় সিঁদুর পরার মোছা দেখতে দেখতে আমাদের জেনারেশনের মাথায় টাক পড়ে গেল। সিঁদুর আমরা জানি বই কি, আর সেই সিঁদুরের উৎস ইতিহাসও আমাদের জানা আছে। সেসব ইতিহাসের বিরুদ্ধে আরএসএস, বিজেপি, মোদী শাহের আপত্তির কথাও জানি। কিন্তু কথা হলো, সেই সিঁদুর এই যুদ্ধক্ষেত্রে কেন? এবং অপারেশন শুরু হবার ঘন্টাখানেকের মধ্যে মোদিজি নাকি এই নামকরণ করেছেন বলে যে সরকারি বিবৃতি চলে এলো, তার পেছনের কারণটা কি? ধরুন, এই সিঁদুর তো এক হিন্দু সধবা নারী তার বিবাহিত স্বামীর আয়ু বৃদ্ধির জন্যই লাগান। তার স্বামীর আয়ু বৃদ্ধি হবে, ধারণা যেমনটা যশোদাবেন মোদী নিয়ম করে লাগান ওনার স্মৃতিতে, ওনার স্বামীর পরমায়ু কামনা করি। পুরুষদের তো আর কোনো দায় নেই তার স্ত্রীর আয়ু কামনা করে ইত্যাদি, তো বলেই ভাগ্যবানের বউ মরে তাড়াতাড়ি, কাজেই পুরুষদের দায় নেই। কিন্তু মহিলাদের দায়ী আছে, সিঁদুরের দায়। কিন্তু সেই সিঁদুর রীতি রেওয়াজকে, সেই একেবারে হিন্দু রীতি রেওয়াজকে এক ধর্মনিরপেক্ষ দেশের, যে দেশে 17-18% সংখ্যালঘু আছে, সেই দেশের যুদ্ধের সঙ্গে জুড়ে দেওয়া হলো কেন? এরপর প্রয়োজনে জহরব্রত হবে। মানছি এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর জরুরি নয়, তো এই প্রশ্ন করাও যাবে না। প্রশ্ন করা যাবে না যে দেশের বিরোধী দলের সর্বোচ্চ নেতা সাংসদ জানিয়েছেন পহেলগামে জঙ্গি হানার বিষয়ে আগাম খবর ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ছিল, কিন্তু সেই খবর কি নিরাপত্তা এজেন্সিগুলোর সঙ্গে শেয়ার করা হয়নি? আমি বলছি। মঙ্গলবার এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যসভা বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গত 19 এপ্রিল শ্রীনগরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কাটরা শ্রীনগর বন্দে ভারতের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল তার, তবে খারাপ আবহাওয়ার যুক্তিতে সেই সফর বাতিল হয়। এর 3 দিনের মাথায় পহেলগাম জঙ্গি হানায় মোট 26 জন নিহত হন। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন 19 তারিখ বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানও টার্গেট ছিল জঙ্গিদের। হামলার আগে প্রধানমন্ত্রীর কাছে একটি ইন্টেলিজেন্স ইনপুট পাঠানো হয়েছিল, তারপরে তার সফর বাতিল হয়। আপনার ওখানে যাওয়া ঠিক হবে না বলে যদি গোয়েন্দা ইনপুট এসে থাকে, তাহলে প্রশ্ন করা যাবে না যে সেই গোয়েন্দা ইনপুট, সেই ইন্টেল ইনপুট, সেই পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে কেন শেয়ার করা হলো না, কেন পাহারাদারি হলো না বিভিন্ন টুরিস্ট স্পটে। বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম জানাচ্ছে ভারতের বিমান বাহিনী 9টা জায়গাতে যেমন মিসাইল স্ট্রাইক করেছে, তেমনি ভারতের 3টে যুদ্ধ বিমানও নাকি ধ্বংস হয়েছে, বা এলওসি যে জায়গা, লাইন অফ কন্ট্রোল যেখানে, সেখানে 10 জন নাকি মারা গেছেন আর্টিলারি ফায়ার। এগুলো চলছে, এগুলো জানতে হবে। এইসব জওয়ানদের ঘরেও তো সিঁদুর পরা মহিলারা আছেন। বিভিন্ন ধরনের খবর আসছে যাচ্ছে, কোনটা ঠিক কোনটা সঠিক আমরা কিছুই জানি না। আমাদের কাজ হচ্ছে গিয়ে ভোটে একবার করে এই সরকারকে নির্বাচিত করা, তারপরে সরকার যা করার করবে। আপনার সঙ্গে তার কোনো সম্পর্কই, আপনাকে তারা কাজ দিয়ে যাবে। সকালে উঠুন, সাইরেন বাজলে চেয়ার তলায় ঢুকুন, এখানে দৌড়ুন সেখানে দৌড়ুন, আধার কার্ড করুন, আধার কার্ডে পরে ভোটার কার্ড করুন, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল জুড়ুন, আধার কার্ডের সঙ্গে মোবাইল জুড়ুন, এগুলো করুন। আপনি জানতে চাইবেন না সত্যি করে কি হচ্ছে।
যদি প্রধানমন্ত্রী ইন্টেল ইনপুট পেয়ে থাকে তাহলে কেন টুরিস্টরা সেই ইন্টেল ইনপুটের দিয়ে তাদেরকে কেন বাঁচানো গেল? যুদ্ধ হোক বা শান্তি, মানুষের প্রশ্ন করার অধিকার আছে। হ্যাঁ, সরকার মনে করলে জবাব দেবেন না, কিন্তু শাট আপ না, না স্যার, সেটা আমরা শুনতে বাধ্য নই। ইউটিউব বন্ধ করে দেবেন, দিন। একটা ইউটিউব বন্ধ করবেন, আর একটাতে চালু করবো, আর একটাতে চালু করবো, আর একটাতে চালু করবো, কিন্তু প্রশ্ন করব, ক্ষমতাকে প্রশ্ন করবই। সেই অধিকার আমাকে দিয়েছে আমার সংবিধান। এ রাজ্যে প্রশ্ন করলে, এ রাজ্যে যিনি ক্ষমতায় বসে আছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করব, সারা দেশের কথা হলে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করব। এ রাজ্যে দাঙ্গা হলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করব, আপনি দাঙ্গা থামাতে পারছেন না কেন? এ রাজ্যের টাকা পয়সায় যদি, রাজ্যের সরকারের টাকা পয়সায় যদি মন্দির তৈরি হয় তাহলে সে প্রশ্ন করব। আবার যদি যুদ্ধ হয় তাহলে সেখানে আমাদের জানতে হবে যে কিসের জন্য যুদ্ধটা হচ্ছে। হ্যাঁ, যুদ্ধ এসেছে, দেশের জওয়ানরা লড়ছে, তারা জয়ী হন, তারা সুস্থ শরীরে ফিরে আসুন ঘরে, সেটাও চাইব। এটা তো আমার দেশ, কারণ বাবার দেশ তো নয়। কিন্তু এই যুদ্ধ আমাদের ঠিক কোন সুরাহা এনে দেব সেটাও তো জানতে চাইব। আজ থেকে বহু বছর আগে চার্লি চ্যাপলিন তার গ্রেট ডিক্টেটর ছবিতে যুদ্ধের বিরুদ্ধে একটা বক্তৃতা দিয়েছিলেন। আজ সেটা আপনাদের অনুবাদ করে শোনাব। হ্যাঁ, যুদ্ধ এসে পড়েছে ঘাড়ে, দেশের জয় চাইব, কিন্তু যুদ্ধের বিরুদ্ধে কথাটাও বলবো। চার্লির কথা, আমি দুঃখিত, কিন্তু আমি সম্রাট হতে চাই না, ওটা আমার কাজ নয়। আমি কাউকে শাসন বা জয় করতে চাই না, আমি সবাইকে সাহায্য করতে চাই যদি পারি, ইহুদি, অহিহুদি, কালো, সাদা, সবাইকে। আমরা সবাই একে অপরকে সাহায্য করতে চাই, মানুষ এমনই। আমরা চাই একে অপরের সুখে বাঁচতে, একে অপরের দুঃখে নয়। আমরা চাই না একে অপরকে ঘৃণা করতে বা তুচ্ছ করতে। এই পৃথিবীতে সবার জন্য জায়গা আছে, এই সুন্দর পৃথিবীটাও যথেষ্ট সমৃদ্ধ, যা সবার প্রয়োজন মেটাতে পারে। জীবনটা সুন্দর আর স্বাধীন হতেই পারত, কিন্তু আমরা সেই পথ হারিয়ে ফেলেছি। উদগ্র লোভ আমাদের মনুষ্যত্ব নষ্ট করছে, ঘৃণায় ভরে দিয়েছে পৃথিবীটাকে, আমাদের নিয়ে গেছে যুদ্ধ আর রক্তপাতের পথে। আমরা গতি তৈরি করেছি, কিন্তু নিজেরাই বন্দী হয়ে গেছি। আমাদের প্রচুর জিনিসপত্র দিয়েছে যন্ত্র, কিন্তু আমরা তবুও অভাব বোধ করি। আমাদের জ্ঞান আমাদের নির্দয় করেছে, আর বুদ্ধিমত্তা করেছে কঠিন আর নির্মম। আমরা খুব বেশি ভাবি, খুব কম অনুভব করি। আমাদের দরকার মানবতা, যন্ত্র নয়। দরকার মমতা ও সহানুভূতি, কেবল বুদ্ধি নয়। এই গুণগুলো ছাড়া জীবন হয়ে উঠবে সহিংস, আর সব কিছু শেষ হয়ে যাবে। বিমান আর রেডিও আমাদের কাছাকাছি এনেছে। এসব আবিষ্কারের ভিতরেই আছে মানুষের ভালো দিকের আহ্বান, আছে বিশ্ব ভ্রাতৃত্বের ডাক, একতার ডাক। এই মুহূর্তে আমার কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে বিশ্বের লাখ লাখ মানুষের কাছে, হতাশ মানুষ ও নারী ও শিশুদের কাছে, যারা একটা এমন ব্যবস্থার শিকার যেখানে নির্দোষ মানুষকে বন্দী ও নির্যাতন করা হয়। যারা এই কথাগুলো শুনতে পাচ্ছ, আমি বলছি হতাশ হয়েও না। এই কষ্ট যন্ত্রণা শুধু লোভের সাময়িক ছায়া, কিছু মানুষের তিক্ততা, যারা মানব সভ্যতার এগিয়ে যাওয়াকে ভয় পায়। ঘৃণা কেটে যাবেই, এক নায়কেরা মরবেই, আর তারা যে ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল সেটা আবার জনগণের কাছেই ফিরে যাবে। যত দিন মানুষ মরবে তত দিন স্বাধীনতা শেষ হবে না। সৈনিকরা, নিজেদের দিও না ওইসব পশুদের হাতে, যারা তোমাদের ঘৃণা করে, দাসে পরিণত করে, তোমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ নিয়ন্ত্রণ করে, বলে দেয় কি ভাববে, কি অনুভব করবে, যারা তোমাদের কসরত করায়, রেশন দেয়, যন্ত্রের মতো ব্যবহার করে, তোমাদের যুদ্ধের মাংসপিণ্ড বানায়। নিজেদের দিও না ওইসব অমানবিক যন্ত্রের মতো মানুষদের হাতে। তোমরা যন্ত্র নও, গরুও নও, তোমরা মানুষ। তোমাদের হৃদয়ে আছে মানবতার ভালোবাসা, তোমরা ঘৃণা করো না। কেবল যারা ভালোবাসা পায়নি তারাই ঘৃণা করে, যারা অমানবিক তারাই ঘৃণা ভরে মুড়ে পড়ে থাকে।
সৈনিকেরা দাসত্বের জন্য নয়, লড়ো স্বাধীনতার জন্য। সমস্ত ধর্মের সমস্ত কথার বাণীতে লেখা আছে ঈশ্বর মানুষের ভেতরেই আছে, একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে নয়, সবার ভেতরেই, তোমাদের ভেতরেই। তোমরাই সাধারণ মানুষটাই আসল ক্ষমতার অধিকারী। তোমাদের আছে যন্ত্র বানানোর ক্ষমতা, সুখ তৈরির ক্ষমতা, তোমাদের আছে এই জীবনকে মুক্ত, সুন্দর ও দারুণ এক অভিযানে রূপান্তরিত করার ক্ষমতা। তাহলে গণতন্ত্রের নামে এসো আমরা সেই ক্ষমতা ব্যবহার করি, এসো আমরা এক হই, আমরা একটা নতুন পৃথিবীর জন্য লড়াই করি, এমন এক সুন্দর পৃথিবী যেখানে মানুষ কাজের সুযোগ পাবে, তরুণরা ভবিষ্যৎ পাবে, আর বৃদ্ধরা নিরাপত্তা। এসব প্রতিশ্রুতি দিয়েই পিশাচেরা ক্ষমতায় উঠেছে, কিন্তু তারা মিথ্যে বলেছে। তারা কখনোই এই প্রতিশ্রুতি পূরণ করবে না। একনায়কেরা নিজেদের মুক্ত করে আর মানুষকে বন্দী করে। এখন সময় এসেছে লড়ার, সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য সময় এসেছে পৃথিবীকে মুক্ত করার, জাতীয় সীমানার বিভাজন মুছে ফেলার, লোভ, ঘৃণা আর অসহিষ্ণুতা দূর করার। এসো আমরা লড়ি এমন এক পৃথিবীর জন্য যেখানে যুক্তি বোধ থাকবে, যেখানে বিজ্ঞান ও অগ্রগতি মানুষের সুখের পথ দেখাবে। সৈনিকেরা, গণতন্ত্রের নামে এসো আমরা সবাই এক হই। চার্লি চ্যাপলিন, চার্লি চ্যাপলিন দেখবো, গ্রেট ডিক্টেটর দেখবো, দেখে আপ্লুত হব, রবি ঠাকুর পড়বো, বুদ্ধের অহিংসার কথা বলবো, আর মাঝে মধ্যে যুদ্ধ যুদ্ধ বলে হাল্লার রাজা হয়ে উঠবো, তা তো হয় না। দেশ যুদ্ধে সেনাবাহিনী লড়ছে, দেশের সীমানা রক্ষা করুক, দেশের শত্রুদের পরাজিত করুক, কথাটা 10 বার বললে 10 বার এটাও বলবো যে চলো যাই, চলো চলো যুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন। ভাবা প্র্যাকটিস করাটা ভীষণ ভীষণ দরকার। আমি ভাবছি, আপনারাও ভাবুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।